তো মুভির শুরুতেই আমাদের স্টারশিপ অ্যাভালন নামের একটি মহাকাশ যান দেখানো হয়, যে জাহাজটি ৫,০০০ জন যাত্রী ও ২৫৮ জন কর্মী, মানে যারা এই জাহাজে কাজ করে, তাদের নিয়ে যাচ্ছে একটা নতুন গ্রহে, যার নাম হচ্ছে হোমস্টে 2। কারণ পৃথিবীর পরিবেশ এখন এতটাই দূষিত হয়ে গিয়েছে যে সেখানে জীবনযাপন করা খুবই মুশকিল হয়ে গেছে। তাই হোমস্টে কোম্পানি এই জাহাজে করে কিছু মানুষকে হোমস্টে 2 নামের একটি থাকার মতো গ্রহে পাঠাচ্ছে। এই অ্যাভালন জাহাজটা পৃথিবী থেকে হোমস্টে 2 গ্রহে পৌঁছাতে সময় নেয় ১২০ বছর। তাই জাহাজের সমস্ত যাত্রী ও কর্মীরা হাইপার স্লিপে ঘুমিয়ে যাত্রা করছে। হাইপার স্লিপ হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো মানুষ যতটা সময় ইচ্ছা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু তার শরীর আগের মতোই থাকবে, অর্থাৎ তার বয়স বাড়বে না। তাই জাহাজের ভেতরে সবাই হাইপার স্লিপে ঘুমাচ্ছে, আর জাহাজটি চলছে অটো পাইলট মোডে। জাহাজটির সামনে একটা এনার্জি শিল্ড আছে, যার কারণে সামনে থেকে আসা কোনো অ্যাস্টেরয়েড জাহাজটির কাছে পৌঁছাতে পারে না। কিন্তু একদিন হঠাৎ জাহাজটির সামনে চলে আসে একটা বিশাল বড় অ্যাস্টেরয়েড। ফলে জাহাজটি নিজের সমস্ত শক্তি সামনের ঢালে নিয়ে আসে, যার ফলে ঢালটা আরো মজবুত হয়ে যায়। আর যখন ওই অ্যাস্টেরয়েডের সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে, তখন খুব বেশি ক্ষতি হয় না। যে সামান্য ক্ষতি হয় সেগুলো জাহাজের অটোমেটিক ব্যবস্থা নিজে থেকেই ঠিক করে ফেলে। তবে একটি হাইপার স্লিপ ঘুমের পর ঠিক হয় না। ফলে ওই হাইপার স্লিপ ঘুমের পরে থাকা মানুষটা জেগে ওঠে। তার নাম জিম। জিম পেশায় একজন মেকানিক। জিম জেগে ওঠার পর তার সামনে থাকা একটি এআই সহকারী এসে বলে, কংগ্রাচুলেশন, আপনি ১২০ বছর পর ঘুম থেকে উঠলেন। আমরা আর মাত্র ৪ মাসের মধ্যেই হোমস্টে 2-তে পৌঁছে যাব, যেখানে আমরা এক নতুন জীবন শুরু করব। এই কথাগুলো বলতে বলতেই জিমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যেটাতে দেখা যায় সে একদম সুস্থ আছে। এরপর জিমকে তার রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে বলা হয়, তোমার হাতে যে ব্রেসলেট বেল্টটা আছে সেটা স্ক্যান করে তুমি এখানকার সেই সব জায়গায় যেতে পারবে যেখানে একজন মেকানিকের যাবার অনুমতি আছে। এরপর জিম প্রস্তুত হয়ে একটা বক্তৃতা হলে আসে, যেখানে তার মতো সমস্ত মেকানিকদের আসতে বলা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জিম দেখে সে একাই এসেছে। সে এই বিষয়ে ওই সহকারীর কাছে জানতে চাইলে সহকারী বলে, না না, আপনি একা না তো, আপনার সঙ্গে আরো ৩৮ জন মেকানিক বসে আছেন, আপনি কি তাদের দেখতে পাচ্ছেন না? এই কথা শুনে জিম বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে, না হলে সে এখানে একা কেন? এরপর জিম একটা নক্ষত্র মণ্ডলে গিয়ে সেখানে থাকা আরেক এআই সহকারীকে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় আছি? সহকারী জিমকে জানায়, আমরা এখন স্টারশিপ অ্যাভালনে আছি, যা পৃথিবী থেকে ৩০ বছর আগে রওনা দিয়েছিল এবং আরো ৯০ বছরে হোমস্টে 2 গ্রহে পৌঁছাবো। এই তথ্য শুনে জিম বুঝতে পারে কোনো এক কারণে সে ৯০ বছর আগেই ঘুম থেকে উঠে গেছে। এরপর জিম জাহাজের একটা যোগাযোগ চেম্বারে গিয়ে পৃথিবীতে একটা ভিডিও বার্তা পাঠায়। বার্তাটিতে সে বলে এখানে কি কি হয়েছে এবং সাহায্য চায়। কিন্তু বার্তাটি পাঠানোর পর সে জানতে পারে এটা পৃথিবীতে পৌঁছাতেও তার জবাব আসতে কমপক্ষে ৫৫ বছর সময় লাগবে। এটা শুনে জিম একেবারে হতাশ হয়ে যায়, মানসিক অবসাদে ডুবে যায়। সে চেষ্টা করে জাহাজের কর্মীদের রুমে যেতে, যাতে কাউকে জাগিয়ে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে, কিন্তু সে সেটা পারে না। এরপর জিম ওই হাইপার স্লিপ চেম্বারের দিকেই এগিয়ে যায় এবং আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সেটাও সম্ভব হয় না, কারণ হাইপার স্লিপ চেম্বারগুলো একবারের বেশি ব্যবহার করা যায় না। এদিকে জিমকে প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হয়, কারণ তার হাতে যে বেল্ট আছে সেটা দিয়ে সে শুধুই সাধারণ মানের খাবার পায়। কারণ সে এই জাহাজে আসার জন্য খুব কম দামে টিকিট কেটেছিল, তাই সে এখানকার উন্নত পরিষেবা পাচ্ছে না। এইভাবেই একদিন জিম একটা বার কাউন্টারের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে সে দেখে আরেকজন মানুষ কাজ করছে। তাকে দেখে জিম খুব খুশি হয়ে যায়, কারণ সে ভাবে তাকে ছাড়াও এখানে আরেকজন মানুষ আছে, সে এখানে একা নয়। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ কাছে গিয়ে সে বুঝতে পারে এই ব্যক্তি আসলে মানুষ না, সে একটি যান্ত্রিক বারটেন্ডার অ্যান্ড্রয়েড রোবট, তার নাম আর্থার। এরপর জিম তার সমস্ত হতাশার কথা আর্থারকে বলে। আর্থার তাকে বলে, বেশি চিন্তা করো না জিম, জীবনের আনন্দ নাও, এক না একদিন তো সবাই মরেই যাব।
যাব, সেই জিমকে মোটিভেট করে জীবনটা উপভোগ করার জন্য। এরপর জিম কিছুদিন খুব আনন্দ করে, মুভি দেখে, নাচ করে। যেখানে যেখানে তার কম দামি ব্রেসলেটের জন্য যাওয়া সম্ভব ছিল না সেখানে দরজা ভেঙে ঢুকে পড়ে। কিন্তু একা একা কতদিন আনন্দে থাকা যায়? কিছুদিন পরেই এইসব করেও আর ভালো লাগতে চায় না, একাকিত্ব তার উপর চেপে বসে। তাই সে স্পেস স্যুট পরে জাহাজের বাইরে বেরিয়ে যায় নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য। কিন্তু সে সেটা করার সাহস করে উঠতে পারে না, তাই আবার জাহাজে ফিরে আসে। এরপর একদিন জিম হাইপার স্লিপ ওয়ার্ডের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে অরোরা নামের একটি মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে। তাকে দেখে জিম বেশ ইমপ্রেস হয় এবং তার সম্পর্কে আরো জানতে আগ্রহী হয়ে ওঠে। সে জানতে পারে অরোরা একজন লেখক। এরপর জিম সারা দিন ধরে অরোরার লেখা পড়ে এবং তার বানানো ভিডিও দেখে। ধীরে ধীরে অরোরার চিন্তা ভাবনা আর কথা বলার ধরন দেখে জিম তার প্রেমে পড়ে যায়। এরপর জিম ভাবতে থাকে অরোরাকে জাগালে কেমন হয়, কিন্তু সে জানে যদি সে তাকে জাগায় তাহলে অরোরাও তার মতোই এই পরিস্থিতিতে ফেসে যাবে। এই বিষয় নিয়ে জিম আর্থারের সঙ্গে বহু কথা বলে, অনেক ভাবনা চিন্তা করে। সে অনেক চেষ্টা করে অরোরার কথা না ভাবার। সে চায় অরোরাকে ভুলে যেতে, কিন্তু যতই সে ভোলার চেষ্টা করে অরোরার কথা ততই তার মনে পড়ে, কারণ সে তো এখন প্রেমে পড়ে গেছে। আর প্রেম যে কি কাঁঠালের আঠা তা তো আমরা সবাই জানি। এরপর একদিন জিম তার বড় হয়ে যাওয়া দাড়িমোজ কেটে ফেলে এবং অরোরার স্লিপিং পডের কাছে এসে সেটা একটা শর্ট সার্কিট ঘটিয়ে অরোরাকে জাগিয়ে তোলে। তবে অরোরার চোখ খোলার আগেই সে সেখান থেকে সরে যায় এবং নিজের উপর রিগ্রেট করতে থাকে। সে ভাবে আমি এটা কি করলাম, কিন্তু পরে জিম ভাবে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর রিগ্রেট করে লাভ নেই। এরপর সে অরোরার সামনে আসে। অরোরা তাকে জিজ্ঞেস করে এখানে আর কেউ নেই কেন? জিম তখন বলে তোমারও হয়তো আমার মতোই স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে তুমিও আমার মতো সময়ের আগে ঘুম থেকে উঠে গেছো। অরোরা জিজ্ঞেস করে কতটা সময় আগে? জিম উত্তর দেয় প্রায় 90 বছর আগে। এই কথা শুনে প্রথমে অরোরা বিশ্বাসই করতে চায় না। পরে জিম তাকে তারামণ্ডলে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা দেখিয়ে দেয়। এরপর অরোরা প্যানিক করতে শুরু করে। সেও জিমের মতো চেষ্টা করে ক্রু সদস্যদের জগাতে, আবার স্লিপিং পডে ফিরে হাইপার স্লিপে ঘুমাতে, যা যা সম্ভব সবকিছুই করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। এরপর আস্তে আস্তে জিম আর অরোরার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসঙ্গে গল্প করে, নাচ করে, মুভি দেখে, বারে গিয়ে বারটেন্ডার আর্থারের সঙ্গে কথা বলে। জিম অরোরার জন্য উপহার তৈরি করে আর অরোরা জিমের জন্য প্রিমিয়াম খাবার নিয়ে আসে, কারণ সে একজন প্রিমিয়াম যাত্রী। একদিন জিম অরোরাকে নিয়ে যায় মহাকাশ স্টেশনের বাইরে, যেখানে তারা দুজনে শূন্যে ঝুলে থাকে। আর এই মুহূর্ত থেকেই অরোরা বুঝতে পারে সে জিমকে ভালোবাসতে শুরু করেছে। এরপর তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে এবং ওই সমস্ত কিছুও করে যেগুলি ইউটিউবে দেখানো যাবে না। তোমরা ইমাজিন করে নাও, না হলে আমার ইউটিউব চ্যানেল দাঁড়ানোর আগেই শুয়ে পড়বে। এরপর তারা একদিন ডেটে যায়, মানে বাইরে যায় না, জাহাজের মধ্যেই এক সুন্দর দিন কাটায়। ডেটের দিন তারা যখন বারে আসে তখন আর্থার তাদের দেখে খুব খুশি হয়। জিম একটু পাশের দিকে যায় একটা আংটি আনতে। সে ভাবে আজ অরোরাকে প্রপোজ করবে। ততক্ষণে আর্থার অরোরাকে বলে ঠিক আজ থেকে 1 বছর আগে জিম আমার কাছে তোমাকে জাগাবে কিনা সেটা নিয়ে আলোচনা করছিল। সে সব সময় তোমার কথা ভাবতো, তোমার ভিডিও দেখতো। এটা শুনে অরোরা পুরো স্তব্ধ হয়ে যায়। সে বলে কি বললে তুমি? জিম আমাকে জাগিয়েছে? আর্থার বলে হ্যাঁ, ও তোমাকে এখনো বলেনি? আমি তো ভেবেছিলাম ও আগেই তোমাকে সব বলে দিয়েছে। এই কথার মধ্যেই জিম এসে পড়ে হাতে আংটি নিয়ে। সে অরোরাকে প্রপোজ করতে চায়, কিন্তু অরোরা জিমকে প্রশ্ন করে কি তুমি কি আমাকে জাগিয়েছো? জিম আর মিথ্যে বলে না, সে সত্যি কথাটাই বলে, হ্যাঁ আমি তোমাকে জাগিয়েছি। জিমের মুখে এই কথা শুনে অরোরা সেই মুহূর্তেই ভেঙে পড়ে। সে ভাবতেই পারে না যে মানুষটার সঙ্গে সে এতটা সময় কাটিয়েছে, যাকে সে বিশ্বাস করেছিল, যাকে সে ভালোবেসেছিল, সেই মানুষটাই তার জীবনটা এভাবে ধ্বংস করে দিয়েছে। এরপর অরোরা জিমের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সে আলাদা ঘরে ঘুমায়, আলাদা খায় এবং প্রতিদিন জিমকে এড়িয়ে চলে। জিম আবার সেই পুরনো একাকিত্বে ফিরে যায়, কিন্তু এবার পরিস্থিতি আরো খারাপ, কারণ এখন তার সামনে এমন একজন মানুষ আছে যার চোখে জিম শুধুই একজন বিশ্বাসঘাতক। একবার তো অরোরা জিমকে মারানোর চেষ্টা করে, কিন্তু সেটা সে করতে পারে না, কারণ যাই হোক না কেন সেও তো জিমকে ভালোবেসেছিল। জিম তার সবটুকু দিয়ে অরোরাকে বোঝানোর ও ক্ষমা চাইবার চেষ্টা করে। সে সম্প্রচারের মাইকের মাধ্যমে অরোরার সঙ্গে কথা বলে, কারণ অরোরা সরাসরি তার কোনো কথাই শুনতে চায় না। জিম বলে অরোরা, আমি 2 বছর ধরে একা ছিলাম, আমি অসহায় হয়ে পড়েছিলাম, আমি নিজের জীবন নিতে যাচ্ছিলাম, আমি আর একা থাকতে পারছিলাম না, আমি অনেক
অনেক চেষ্টা করেছিলাম তোমাকে না জাগানোর, কিন্তু আমি তা পারিনি। অরোরা বলে, তুমি আমাকে মেরে ফেলেছো জিম, শুধু তোমার জন্যেই আমার লেখক হওয়ার স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এরপর জিম অরোরাকে একটু খুশি করার জন্য জাহাজের মাঝখানে একটা গাছ লাগায়। এখন প্রশ্ন ওঠে, জিম গাছটা কোথা থেকে পেল? তার উত্তর হলো, এই জাহাজে সবকিছুই আছে, গাছপালা, পশু পাখি, সবকিছুই, যেগুলো তারা নতুন গ্রহ হোমস্টে 2-তে নিয়ে যাচ্ছে। অরোরা জিমের লাগানো গাছটা দেখে কিছুটা খুশি হয়, কিন্তু জিম তার সঙ্গে যা করেছে সেটা কি শুধুই একটা গাছ লাগিয়ে ভোলানো যায়? এইভাবেই কিছুদিন কেটে যায়, আর তারা লক্ষ্য করতে থাকে জাহাজে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো স্বাভাবিক না, যেমন দরজা ঠিকমতো বন্ধ না হওয়া, লিফট ঠিকমতো কাজ না করা, খাবারের মেশিন থেকে একসঙ্গে অনেক খাবার বেরিয়ে আসা। এরপর একদিন একজন জাহাজের কর্মী জেগে ওঠে, যার নাম গাস। সে উঠে দেখে এখনো হোমস্টে 2-তে পৌঁছাতে 86 বছর বাকি, আর তার আগেই দুজন যাত্রী জেগে উঠেছে। এরপরে তারা তিনজন একসঙ্গে কন্ট্রোল রুমে যায় এবং বোঝার চেষ্টা করে জাহাজে এসব সমস্যা কেন হচ্ছে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না, কারণ কন্ট্রোল রুমের সব ডেটা মুছে গেছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় ম্যানুয়ালি জাহাজের প্রতিটি অংশে গিয়ে ডেটা সংগ্রহ করে আনবে। তারা তাই করে, এক একজন এক এক দিকে যায় ডেটা কালেক্ট করতে। গাস যখন স্লিপিং পডগুলোর থেকে ডেটা সংগ্রহ করছিল, তখন সে বুঝতে পারে জিমই অরোরাকে জাগিয়েছে। সে জিমকে জিজ্ঞেস করে, তুমি কতদিন একা ছিলে? জিম উত্তর দেয়, প্রায় 2 বছর। এই কথা শুনে গাস তার উপর বেশি রাগ করে না, কারণ সে জানে মহাকাশে ভেসে থাকা একটি জাহাজে একা থাকা কতটা কঠিন। পৃথিবীতে একা থাকা একটা আলাদা বিষয়, কিন্তু মহাকাশে একা থাকা অনেকটাই আলাদা। এরপর তারা সবাই ডেটা সংগ্রহ করে কন্ট্রোল রুমে নিয়ে আসে, আর তখন ডেটাগুলো দেখে তাদের তো মাথায় বাজ পড়ে, কারণ তারা দেখে জাহাজে কিছু একটা বড় ধরনের সমস্যা হয়েছে, যার ফলে ধীরে ধীরে সব সিস্টেম নষ্ট হতে শুরু করেছে। আর এমন চলতে থাকলে কিছুদিনের মধ্যেই পুরো জাহাজ ওকেজো হয়ে যাবে, আর এখানকার সবাই মারা যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় কাল থেকেই জাহাজের সমস্যা খুঁজতে বেরোবে। এরপর তারা সবাই বিশ্রাম নিতে চলে যায়। অরোরা চলে যায় সুইমিং পুলে সাঁতার কাটতে, কিন্তু তখনই হঠাৎ করে পুরো জাহাজের গ্র্যাভিটি শূন্য হয়ে যায়। সুইমিং পুলের জল গোল আকৃতি ধারণ করে, আর অরোরা তার মধ্যে আটকে যায়। সে চেষ্টা করে বের হতে, কিন্তু সে বের হতে পারে না, প্রায় মরতে বসেছিল। ঠিক তখনই আবার গ্র্যাভিটি ফিরে আসে এবং সে প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর তারা ঠিক করে আর এক মুহূর্ত দেরি নয়, এখন থেকেই কাজ শুরু করতে হবে। তারা গিয়ে গাসকে জাগায় এবং জাহাজের সমস্যাগুলো খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই গাস দুর্বল হয়ে পড়ে। তারা দুইজনে গাসকে হেলথ সেন্টারে নিয়ে যায় এবং চেক আপ করালে দেখা যায় তার শরীরে 612টা সমস্যা ধরা পড়েছে, যেগুলো ঘুমের চেম্বার নষ্ট হওয়ার কারণে হয়েছে। কিছু সময় পরেই গাস মারা যায়। যাওয়ার আগে সে জিমকে তার ব্রেসলেটটা দিয়ে যায় এবং বলে, এটা দিয়ে তুমি জাহাজের যে কোনো জায়গায় যেতে পারবে, জাহাজটা এখন তোমার দায়িত্বে। আর অরোরাকে বলে, আমি জানি জিম তোমার সঙ্গে কি করেছে, কিন্তু একবার জিমের জায়গা থেকে ভেবে দেখো, তুমি যদি ওর জায়গায় থাকতে তুমিও হয়তো একই কাজ করতে। এই কথাগুলো বলেই গাস চিরতরে চোখ বন্ধ করে। এরপর থেকেই জাহাজে সব কিছু ভালোভাবে কাজ করা বন্ধ করে দেয়। কখনো হঠাৎ করে গ্র্যাভিটি 0 হয়ে যায়, আবার হঠাৎ করে ফিরে আসে। এমনকি আর্থার নিজেই নিজের মাথা টেবিলে মারতে শুরু করে। এই সব দেখে জিম ও অরোরা নিজেদের মধ্যকার সব দ্বন্দ্ব একপাশে সরিয়ে রেখে দ্রুত জাহাজের সমস্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করে। কিছু সময় খোঁজাখুঁজি করার পর তারা দেখতে পায় একটি ছোট্ট অ্যাস্টেরয়েডের টুকরো জাহাজে ঢুকে গিয়ে জেনারেটরের একটি অংশ নষ্ট করে দিয়েছে। ফলে জেনারেটর থেকে উৎপন্ন হওয়া প্রচণ্ড তাপ বাইরে বেরোতে পারছে না। এই তাপের কারণে জাহাজের ভেতরের বিভিন্ন অংশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। জিম অরোরাকে বলে, এখানে সব পার্টস রিপ্লেস করার সরঞ্জাম আছে। সে তা নিয়ে এসে কম্পিউটারের খারাপ অংশ ঠিক করে ফেলে, কিন্তু সমস্যা একটা থেকেই যায়, তাপ এখনো বাইরে বেরোতে পারছে না, কারণ তাপ বেরোনোর যে রুট সেটা দুটি দরজার মধ্যে দিয়ে যায়, আর বাইরের দরজাটা নষ্ট হয়ে গেছে। এটা এখন ম্যানুয়ালি খুলতে হবে। জিম ঠিক করে সে নিজেই বাইরে গিয়ে সেই দরজাটা খুলে দেবে, আর নিরাপদ স্থানে এসে অরোরাকে সিগন্যাল দেবে। তখন অরোরা ভেতরের দরজাটাও খুলে দেবে, এতে পুরো তাপ বেরিয়ে যাবে আর জাহাজ বেঁচে যাবে। জিম স্পেস স্যুট পরে বাইরে
বাইরে যাওয়ার আগে তার হাতে থাকা গাছে দেওয়া ব্রেসলেটটা অরোরার হাতে দিয়ে বলে, আমি যদি ফিরে না আসি এটা হয়তো তোমার কাজে লাগবে। অরোরা কাঁদতে কাঁদতে বলে, জিম প্লিজ আমাকে কথা দাও তুমি ফিরে আসবে, আমি তোমাকে ছাড়া এখানে একা থাকতে পারবো না। জিম হেসে বলে, আরে পাগলি, আমার কি হবে, আমি তো শুধু দরজাটা খুলে দিয়ে ফিরে আসবো। এরপর জিম হিট পাইপের মধ্যে দিয়ে বাইরের দরজাটা ম্যানুয়ালি খুলে দেয়, কিন্তু ফেরার সময় সে দেখে দরজাটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারে এই দরজাটা খোলা রাখতে হলে তাকে এখানেই থেকে যেতে হবে। সে তখন অরোরাকে মিথ্যে বলে, আমি এখন নিরাপদ জায়গায় পৌঁছে গেছি, এখন তুমি ভেতরের দরজাটা খুলে দাও। কিন্তু অরোরা তার কণ্ঠস্বরে কিছু একটা গড়বড় টের পায়। সে বলে, তুমি আমাকে মিথ্যে বলছো জিম, আমি জানি তুমি নিরাপদ জায়গায় আসোনি, আমি এই দরজা খুলতে পারবো না। জিম বলে, তুমি আমার কথা ভেবো না অরোরা, জাহাজে থাকার 5000 যাত্রীর কথা ভাবো, তোমার তাদের প্রাণ বাঁচাতে হবে। এবং অবশেষে অরোরা বাধ্য হয়ে দরজাটা খুলে দেয়। সব হিট একসাথে বাইরে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে জিমও বাইরে ছিটকে যায়। তার সেফ কেবলটি ছিঁড়ে যায়, সে মহাকাশে ভেসে যেতে থাকে। তখন সে দেখতে পায় তার স্পেস স্যুটে ছিদ্র হয়ে গেছে, আর সেখান দিয়ে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। সে শেষবারের মতো অরোরাকে বলে, আমি হয়তো তোমার কথা রাখতে পারলাম না, আমি আর ফিরতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও অরোরা। অরোরা কাঁদতে কাঁদতে বলে, চিন্তা করো না জেম, আমি আসছি তোমাকে নিতে। তৎক্ষণাৎ অরোরা স্পেস স্যুট পরে মহাকাশে বেরিয়ে যায়, কিন্তু তার সেফ কেবল জিম পর্যন্ত পৌঁছায় না। ঠিক তখনই তার সামনে ভেসে আসা জিমের ছেঁড়া কেবল সে ধরে ফেলে, আর জিমকে তার কাছে টেনে আনে। সে দেখে জিম অজ্ঞান। সে দ্রুত জিমকে মেডিকেল রুমে নিয়ে আসে এবং মেডিকেল চেম্বারে ঢুকিয়ে চিকিৎসা শুরু করে। কিছু সময় পর জিম চোখ মেলে, আর অরোরার চোখে মুখে যে স্বস্তি আর খুশি ভেসে ওঠে সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। জাহাজের ক্ষতিগ্রস্ত অংশগুলো অটোমেটিক সিস্টেম নিজে থেকেই ঠিক করে নেয়। অরোরা আরও একবার আর্থারের ফেটে যাওয়া কপালটা ঠিক করে দেয়। এদিকে জিম অরোরাকে নিয়ে আসে মেডিকেল রুমে, আর সেখানে তাকে দেখায় সে মেডিকেল পডটিকে একটা হাইপার স্লিপ চেম্বারে রূপান্তর করেছে। মানে এখন চাইলে অরোরা আবার ঘুমিয়ে যেতে পারে, আর 90 বছর পর জেগে উঠতে পারবে যখন জাহাজ হোমস্টে 2-তে পৌঁছবে। তখন সে আবার তার লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। অরোরা বলে, কিন্তু এখানে তো একটাই স্লিপিং পড আছে, তুমি ঘুমোবে কিভাবে? জিম হালকা হেসে বলে, তুমি আমার চিন্তা করো না, আমি এই 90 বছর একাই কাটিয়ে দেব, তোমাকে জাগানোর আগেও তো আমি একা ছিলাম। কিন্তু অরোরা সিদ্ধান্ত নেয় সে ঘুমোবে না, সে জিমের সঙ্গেই থাকবে। সে বলে, আমার লেখক হওয়ার স্বপ্ন আমি এখান থেকেই পূরণ করব, আমি এখানকার সমস্ত ঘটনা লিখে রাখবো, আর যখন জাহাজের সবাই জেগে উঠবে তখন তারা আমার লেখা পড়তে পারবে। জিম একটু অবাক হয়ে বলে, তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে। তারপর তারা আগের বারের অসম্পূর্ণ থেকে যাওয়া ডেটটা পূর্ণ করে এবার জিম সফলভাবে অরোরাকে প্রপোজ করে। এরপর আমরা দেখি জিম আর অরোরা একসঙ্গে সময় কাটাচ্ছে, আর এরপর সিন কাট হয় 85 বছর পর। স্টারশিপ অ্যাভালন অবশেষে পৌঁছে গেছে হোমস্টে 2-তে। যাত্রীরা উঠে দেখে জাহাজটা যেন একটা ছোট্ট স্বর্গে পরিণত হয়েছে, আর তারা শুনতে পায় অরোরার লেখা একটি রেকর্ডিং, তোমরা যখন ঘুমিয়েছিলে তখনই জাহাজে দুটো মানুষ জেগেছিল, আর তারা একসঙ্গে একটা সুন্দর ভালোবাসায় ভরা জীবন কাটিয়েছে। আর এখানেই এই অপূর্ব সুন্দর সায়েন্স ফিকশন মুভি প্যাসেঞ্জার্স শেষ হয়। আচ্ছা, আমি কিন্তু পুরো মুভিটা এক্সপ্লেন করার সময় একবারও সাবস্ক্রাইব করতে বলে তোমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ করিনি। তোমরা চাইলে এখন সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমার কেমন লাগলো। আর যেতে যেতে একটা কথাই বলবো, এনজয় ইয়োর লাইফ, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।